আজ শেয়ার করব সিম আর আলুর টেস্টি একটা রেসিপি, যেটা দিয়ে ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুই ছোট থেকে বড় সকলেই খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি এইখানে সিম নিয়েছি, আর সিমগুলোকে এবার কেটে নেব কেমন করে। দুই পাশের মুখটা কেটে শীটটা ফেলে দিয়ে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি। সিমগুলোকে এবার ধুয়ে নিয়ে তারপরে জল ছেঁকে রেখে দেব। অন্যদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার এতে ফোড়ন দেওয়া হলো 1 চা চামচ সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা, আর ছোট চামচেরই 1 চা চামচ কালো সর্ষে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লোতে রাখতে হবে। ফোড়ন ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে নেওয়া রসুনের টুকরো আর ঝালের জন্য বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। এবার রসুন আর লঙ্কাটা গ্যাসের ফ্লেম লোতেই থাকবে, হালকা করে ভেজে নেব। রসুনটা যখন হালকা ভাজা হবে তারপরে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ একদম ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি মাঝারি সাইজের 2খানা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটাও এবার তেলের মধ্যে ভাজা হতে থাকবে। পেঁয়াজ তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতন লবণ। লবণটা পেঁয়াজের সাথে নেড়েচেড়ে দেবো, আর গ্যাসের ফ্লেম লোতেই থাকবে, না হলে পেঁয়াজটা ভালো মতন ভাজা হবে না, পুড়ে যাবে। পেঁয়াজের গায়ে হালকা কালার ধরেছে, এই পর্যায়ে দিয়ে দেব ছোট ছোট করে ডুমু করে কেটে নেওয়া আলু। আলু এই পেঁয়াজ রসুন একই সাথে ভাজা হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আলুর মধ্যে দিয়ে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা মিশিয়ে নেব, আর লবণ তো আগেই দেওয়া হয়েছে পেঁয়াজের সাথে, যদি প্রয়োজন হয় তাহলে পরে চেক করে দিয়ে দেব। আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হবার জন্য গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা ঢাকনা চাপা দিয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট বাদে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে ওপর নিচ করে নেড়েচেড়ে দেব। অর্ধেকটা আলু সিদ্ধ হয়েছে, এই পর্যায়ে দিয়ে দেব ওই যে ছোট করে কেটে রেখেছি সিমগুলো, সেই সিমও আলুর সাথে নেড়েচেড়ে দিয়ে তারপরে একটুখানি গ্যাসের ফ্লেম হাই করে সিমের মধ্যে থাকা জলটাকে টানিয়ে নিতে হবে। সিমের মধ্যে থাকা জলটা বেরিয়ে গেছে, আর সেই জলটা টেনেও গেছে। এবার গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, আর কালারের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য তো কাঁচা লঙ্কাই ব্যবহার করা হয়েছে। সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা চাপা দিয়ে দেব সবটা ভালো মতন হবার জন্য। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণ বাদে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে ভাজাটাকে ওপর নিচ করে মিশিয়ে দেব। এইখানে কোনো রকম জলের ব্যবহার হবে না। এই যে ভাজা হচ্ছে ঢেকে ঢেকে, এতে আলু আর সিম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। একটু চেক করে নিয়েছিলাম লবণ লাগবে কি না, লবণের প্রয়োজন, সেই জন্য ছোটো চামচের 1 চা চামচ লবণ দিয়ে দেওয়া হলো। লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখেই ভাজাটাকে ভাজতে হবে। আলু ও সিম দুটোই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। রেসিপি একদম কমপ্লিট। এবার গ্যাসটা অফ করে দিয়ে তারপর একটা প্লেটে তুলে নেব।
তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ ও একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব সাবুর খিচুড়ি। ঠাকুরের ভোগ হিসাবে বা যে কোনো উপবাসের দিন আপনারা এই রেসিপিটি তৈরি করবেন। এতটাই টেস্টি হয় আর একদম কম সময়ে রেসিপিটি তৈরি হয়ে যায়। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে এইখানে আমি নিয়েছি 200 গ্রাম বড় দানার সাবু। আপনারা চাইলে যে ছোট দানার সাবুটা সেটা দিয়েও করতে পারেন, তবে বড় দানার সাবুটা দিয়ে খিচুড়িটা বেশি ভালো হয়। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এবার সাবুটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর সাবুটা হালকা করে ভেজে নেব। খেয়াল রাখবেন যেন সাবুর গায়ে কোনো রকম কালার না ধরে, ঠিক সেরকমভাবে ভাজতে হবে। সাবু ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে একটা পাত্রে ঢেলে দেব। এইখানে নিয়েছি 200 গ্রাম মুগের ডাল। আর এই খিচুড়িতে একটু ডাল আর সাবুটা সমান সমান দেওয়ার চেষ্টা করবেন। যে কোনো খিচুড়ির ক্ষেত্রেই চাল ডাল বা সাবু ডাল সমান সমান দিলে সেটা খেতে কিন্তু আলাদাই একটা টেস্ট হয়। মুগের ডালটা আমি এবার ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু সময় নিয়ে ডালটাকে ভাজতে হবে। আর এমনভাবে ভাজতে হবে যেন ডাল কোনোভাবে বেশি লাল লাল না হয়ে যায়, তাহলে কিন্তু সিদ্ধটা হতে বেশি সময় লাগবে। ডাল ভেজে নিয়েছি, এবার ডালগুলোকে আলাদা আর একটা পাত্রে ঢেলে দিয়ে ঠান্ডা করে ভালো করে জল দিয়ে 4 থেকে 5 বার ধুয়ে নেব। ডালটা ধুয়ে নিয়েছি, এবার সিদ্ধ করতে বসিয়েছি। আর ডাল যখন সিদ্ধ হবে ওপরে ফেনা ফেনা যে ওঠে এটা অবশ্যই ফেলে দেবেন। ডাল সিদ্ধ হতে থাক, অন্যদিকে আমি গ্যাসের ওভেনে ওই কড়াইটাই বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলের মধ্যে দেব সামান্য লবণ, কারণ তেলের মধ্যে যখন কিছু ভাজার জন্য দেওয়া হয় চারদিকে তেলটা ছেটে। লবণটা আগে থেকে দিলে তেল আর চারদিকে ছিটবে না। দিয়ে দিচ্ছি ছোট ছোট করে ডুমো করে কেটে নেওয়া আলু। একই সাথে দেব ফুলকপি, কারণ আলু আর ফুলকপি দুটোই ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো। লবণ তো তেলের মধ্যে দেওয়াই হয়েছে। আর এইখানে একটা কথা, যারা একাদশীর দিনও এই সাবুর খিচুড়িটা তৈরি করে খেতে পারেন, তবে ডালটা দেবেন না। তাছাড়া এই যে এইভাবে সবজিগুলোকে প্রথমে ভেজে নেবেন, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিয়ে আলু আর ফুলকপিটাকে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে ভাজাতেই 50%-এর ওপরে সিদ্ধ হয়ে যায়। ফুলকপি ও আলু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে এগুলোকে তুলে নেব। ডালটাও সিদ্ধ হচ্ছে, আর ডাল এমনভাবে সিদ্ধ করতে হবে যেন গলে না যায় বা অর্ধেকও ডাল সিদ্ধ না হয়, ঠিক সেইভাবেই সিদ্ধটা করতে হবে। যখন দেখবেন পাপড়িটা সামান্য একটু গায়ের থেকে খুলছে, তখনই ডালটা নাবিয়ে রেখে দিতে হবে। ডালটা এখনই নাবিয়ে ফেলবো, তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ জল। যেহেতু সাবুর খিচুড়ি হবে সেই কারণে জলের পরিমাণ কিন্তু বেশি দিতে হবে। এবার ডালের সাথে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে নাবিয়ে রাখবো। এদিকে ওই যে বেঁচে রয়েছে সাদা তেলটা, তার মধ্যে আর সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। আর দিয়ে দেব 1 চা চামচ গাওয়া ঘি। যেহেতু উপবাসের দিন বা ঠাকুরের ভোগ হিসাবে তৈরি করা হবে, সেই কারণে অবশ্যই কিন্তু সাদা তেল বা ঘিয়ের রেসিপিটি তৈরি করবেন। কখনোর জন্যই সরষের তেল ব্যবহার করবেন না। ফোড়নে দিচ্ছি 2-3টে তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো করে তেল ও ঘিয়ের সাথে ভেজে নেব।
দেব 1 চা চামচ সাদা জিরে ফোড়ন। এইখানে একটা কথা, অবশ্যই একাদশীর দিন ফোড়নটা দেবেন না, তাছাড়া সাদা তিলের সাথে ঘিটা দিয়ে সবজিগুলো ভেজে রেসিপিটি তৈরি করবেন। আমি আগের থেকে ছোট ছোট করে বিনস আর গাজর কেটে রেখেছিলাম, এবার সেগুলোকে দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি ব্যবহার করতে পারেন, যেমন এইখানে আপনারা পেঁপে বা অন্য কোনো সবজি দিয়ে রেসিপিটি তৈরি করবেন। যেইভাবে আমি খিচুড়িটা তৈরি করছি ঠিক সেইভাবেই যে কোনো উপবাসের দিন বা ঠাকুরের ভোগ হিসাবে তৈরি করে খেয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটি কেমন হয়েছিল। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মুখে লেগে থাকবে এর স্বাদ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে লবণ আর হলুদটাকে মিশিয়ে নেব। যেহেতু সাবুর খিচুড়ি, সেই কারণে তৈরি হতে একদমই বেশি সময় লাগবে না। তার জন্য সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো একদম পুরো যেন সিদ্ধ হয়ে যায়, ঠিক সেইভাবেই আমি ভেজে নিচ্ছি। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডাল। গ্যাসের ফ্লেম হাই করে দেব ডালটা দেওয়ার পরে। তারপরেই এর মধ্যে দিয়ে দেব আলু আর ফুলকপিগুলো যে ভেজে রেখেছি সেগুলোকে খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেব স্বাদ অনুযায়ী লবণ। আগে তো লবণ ব্যবহারই করেছি, এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। সব সময়ের জন্য সাবুর খিচুড়ি যখন তৈরি করবেন তখন জলের পরিমাণটা কিন্তু একদম অনেকটা বেশি দিতে হবে। এর মধ্যে আরও আমি কিছুটা পরিমাণ জল দিয়েছি, কারণ সাবুটা যখন এটা ঠান্ডা হবে খিচুড়িটা তখন একদম জমে যাবে। ঝালের জন্য দেব চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেম হাই করেই সাথে সাথে দিয়ে দেব সাবু। তারপর ভালো করে নেড়েচেড়ে দিয়ে যখন টকবক করে ফুটবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে খিচুড়িটা হতে দিতে হবে। একদম বেশি সময় লাগবে না। বারবার বলছি, এই খিচুড়িটা তৈরি করার সময় ডাল যখন সিদ্ধ করবেন তখন ভালোভাবে লক্ষ্য করবেন যেন ডালটা গলে না যায় সিদ্ধর সময়। ডালটা যখনই গায়ের থেকে পাপড়ি খুলবে তখনই ডালটা অফ করে দিয়ে সম্বারটা দিয়ে দেবেন। কারণ আগের থেকে যদি ডালটা বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে সাবুর সাথে যখন আবার সম্বাদ দিয়ে সিদ্ধটা করবেন তখন ডাল একদম গলে যাবে, খেতে ভালো লাগবে না। দেব ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো। এইখানে আমি দুটো বড় সাইজের টমেটো কেটে দিয়েছি। এইভাবেই খিচুড়িটা হতে থাক। খিচুড়ি একদম হবার মুখে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জিরে আর ধনে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো। আর দিয়ে দিলাম সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনি। তারপর জিরে আর ধনের গুঁড়োটা মিশিয়ে সাথে চিনিটা দিয়ে এবার একটুখানি 2 থেকে 3 মিনিট হলেই একদম খিচুড়ি কমপ্লিট হয়ে যাবে। সাবু, ডাল আর সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব। আর দেখা যাচ্ছে কতটা পাতলা রয়েছে, এটা যখন ঠান্ডা হবে একদম জমে যাবে। সেই কারণে অবশ্যই জলটা বেশি দেবেন। ঠিক এরকম পর্যায়ে গ্যাসটা অফ করে দেবেন। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি।
সাবুর খিচুড়ি একদম তৈরি হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আজ শেয়ার করব মুচমুচে বেগুন ভাজা। বেগুন তো সকলেই ভাজতে পারেন, তবে এই বেগুন ভাজাটা একদম সম্পূর্ণ আলাদা। এতটাই টেস্টি হয়, আর সবথেকে একটা বড় টিপস হচ্ছে একদমই তেল টানবে না। ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে লাগবে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, শ্বশুরবৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি দুটো বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনগুলোকে এবার বেশ গোল গোল করে একটু মোটা করে চাকচাক করে কেটে নেব। বেগুনগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। বেগুনগুলো সব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। বেগুনগুলোর ওপরে ছড়িয়ে দিচ্ছি লবণ আর ছোটো চামচের হাফ চা চামচ পরিমাণ চিনি। দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এইভাবে লবণ, হলুদ আর চিনি আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটা মাখিয়ে রাখলে পরে তাহলে কি হয়, বেগুনটা ভীষণ টেস্টি হয় ভাজার পরে খেতে। আরেকটা কথা হচ্ছে, কিছুক্ষণের জন্য যদি এটা মেখে রেস্টে রেখে দেন তাহলে তেল একদমই টানবে না। এই যে ভেতর থেকে জল বেরোবে, এই জলটা বেরিয়ে গেলে পরে তাহলে তেল একদম অল্প তেলেই সমস্ত বেগুনগুলো ভাজা হয়ে যাবে। বেগুনগুলোর দুই পিঠই খুব ভালো করে লবণ, হলুদ, চিনি, লঙ্কার গুঁড়োটা মেখে নিয়েছি। এটা কিছুক্ষণের জন্য রেস্টে থাক। অন্যদিকে এখানে নিয়েছি আমি বেসন। বেসনটাকে একটা বড় পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তারপরেই এর মধ্যে দিয়ে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো, দেব চালের গুঁড়ো। অবশ্যই চালের গুঁড়োটা ব্যবহার করবেন। যে কটা উপকরণ আমি দিচ্ছি কেউ স্কিপ করবেন না। আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, দিচ্ছি লবণ। এবার চামচের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নেব, সম্পূর্ণ জল ছাড়া। ঠিক এরকম জল ছাড়া চামচ দিয়ে ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। বেগুন ভাজা তো সবসময় করে থাকেন, তবে এই পদ্ধতিতে একবার বেগুন ভাজাটা তৈরি করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একদম সামান্য তেলেই অনেকগুলো বেগুন আপনারা ভাজতে পারবেন। 10 মিনিট মতন আমি লবণ হলুদটা মাখিয়ে রেখেছিলাম। এবার দেখবেন বেগুন থেকে কত জল বেরোচ্ছে। জলটা আস্তে করে হাত দিয়ে চিপে বার করে তারপর এই যে মিশ্রণটা তৈরি করেছি এর উপরে বেগুনটাকে রেখে হাত দিয়ে চেপে চেপে ওপরে যেন এই মিশ্রণটা আটকে যায় ঠিক সেইভাবে লাগিয়ে নিতে হবে। এই যে দেখা যাচ্ছে এপিট ওপিট খুব ভালো করে আমি মিশ্রণটাকে মাখিয়ে নিয়েছি। এইভাবেই সমস্ত বেগুনগুলো মাখিয়ে নেব। আর একটা বেগুন আমি দেখিয়ে দিচ্ছি। আগে প্রথমে জলটা চিপে ফেলে দিলাম, তারপর ঠিক এইভাবে মিশ্রণটার মধ্যে বেগুনটাকে রেখে দুই পিঠই হাত দিয়ে বেশ চেপে চেপে দিতে হবে। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি একদম অল্প পরিমাণ সাদা তেল। দেখাই গেল যে কতটুকু তেল আমি ব্যবহার করেছি।
তেল গরম হতে হতে অন্যদিকে বেগুনের গায়ে মিশ্রণগুলোকে মাখিয়ে নিয়েছি। এবার একটা একটা করে গরম তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেব। একসাথে অনেকগুলো করেই বেগুন ভেজে নেওয়া যাবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। একসঙ্গে আমি 4টে বেগুন দিয়ে দিয়েছি। নিচের পিঠটা কিছুক্ষণ হবার পরে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দিয়ে বেগুনগুলোকে ভাজতে হবে। যেহেতু একটু মোটা মোটা করে কেটে নেওয়া আছে সেই কারণে ভেতরটা যেন কাঁচা না থাকে সেটা খেয়াল রাখবেন। নিচের পিঠটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি ওপর পিঠটা হবার জন্য। এইভাবে এপিট ওপিট করে বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। দুই পিঠই খুব সুন্দরভাবে লাল লাল ভাজা হয়ে গেছে। আর একটুখানি সামান্য কিছুক্ষণ হলে পরেই একদম পারফেক্ট বেগুন ভাজা তৈরি হয়ে যাবে। আর এটা এতটাই মুচমুচে হয় যেটা নাকি মুখে দেওয়া মাত্রই গলে যাবে। বেগুনগুলোকে এবার তেল ছেঁকে তুলে নেব। আর দেখাই যাচ্ছে যে যতটুকু তেল আমি দিয়েছিলাম ঠিক ততটুকুই তেল রয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে যে এই পদ্ধতিতে যদি বেগুনগুলো ভাজেন খেতেও লাগবে দুর্দান্ত আর তেলও একদম টানবে না। আরও যতগুলো বেগুন আছে এই যে তেলটুকু রয়েছে এর মধ্যে সব বেগুনগুলো দিয়ে দেব। এই বেগুনগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আর দেখাই যাচ্ছে যে এখনও কত তেল রয়েছে। তেল ছেঁকে বেগুনগুলোকে তুলে নেব। তৈরি হয়ে গেল একদম মুচমুচে বেগুন ভাজা। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক, একটা শেয়ার ও লাইকের পাশে থাকা হাইপ আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আজ শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা সম্পূর্ণ নিরামিষ সোয়াবিনের রেসিপি। এতটাই টেস্টি হয় যেটা নাকি বাচ্চা থেকে বড় সকলেই খেয়ে নেবে। আর একবার খেলে পরে এই সোয়াবিন দেখলেই এই রেসিপিটাই তৈরি করবেন। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে এইখানে একটা বড় পাত্র নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন। সোয়াবিনগুলোকে এবার জলে ভিজিয়ে রাখবো। এটা আপনারা চাইলে একেবারে গরম জল দিয়ে একটু ভাপিয়েও নিতে পারেন। তবে সোয়াবিনটা এতটাই ভালো যে জলেই পুরো নরম তুলতুলে হয়ে যাবে 4 থেকে 5 মিনিট ভিজিয়ে রাখলে। 4-5 মিনিট মতন আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে সোয়াবিনগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে। হাত দিয়ে চিপে তারপর জলগুলো বার করে নিয়ে এবার একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি। সব সোয়াবিনগুলো ঠিক এইভাবে হাত দিয়ে চিপে চিপে সমস্ত জল বার করে নিয়ে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে তারপর দিয়ে দিচ্ছি চিনে বাদাম। এইখানে বেশ
অনেকগুলোই চিনেবাদাম আমি দিয়েছি। তারপর এই চিনেবাদামটা হালকা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল। এইখানে প্রায় 3 চামচ সাদা তিল আমি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি পোস্তও 3 চামচ। এই রেসিপির ক্ষেত্রে একটু মশলাটা বেশি হলে ভীষণ টেস্টি হয়। একসাথে সবগুলো হালকা করে ভেজে নেব। খেয়াল রাখবেন যেন লাল লাল বেশি না হয়ে যায়। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রে এটাকে ঢেলে ঠান্ডা করে নেব। অন্যদিকে গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষের তেল। এইখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হতে থাক। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি যে সয়াবিনগুলো জল চিপে রেখেছিলাম সেই সয়াবিনগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ভাজতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এই রেসিপিতে হলুদটা একদম নামমাত্র একটু ব্যবহার করতে হবে। লবণ আর হলুদ মিশিয়ে নিয়ে এবার সয়াবিনটা ভাজা হতে থাক। অন্যদিকে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা মিক্সিং জারের মধ্যে সমস্ত মশলাটা আস্তে করে ঢেলে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন জল, আর এর মধ্যে দিয়েছি আদা। এবার একসাথে পেস্ট করে নেব। এদিকে সয়াবিনটাও হালকা ভাজা হয়েছে। আর 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিলেই সুন্দরভাবে সয়াবিনটা ভাজা হয়ে যাবে। দেখাই যাচ্ছে যে সয়াবিনটা সম্পূর্ণ লাল লাল হয়ে গেছে। এবার এটাকে ঢেলে রেখে দেব কড়াই থেকে। আর হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর একদম নরম তুলতুলে তুলোর মতন হয়ে গেছে। একটা মাঝারি সাইজের টিফিন বক্স নিয়েছি, আর তার মধ্যে ওই যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেই সম্পূর্ণ মশলার পেস্টটা ঢেলে দেব। এই রেসিপির ক্ষেত্রে জল একদম ব্যবহার করবেন না। যতটুকু মশলায় জল থাকবে ঠিক ততটুকুই দিয়েই তৈরি করবেন। ওই মিক্সিং জারের মধ্যেই আমি মশলাটা ঢেলে নিয়ে তারপর দিয়ে দিয়েছি যে ভেজে রেখেছিলাম সয়াবিনগুলো, সেই সয়াবিন। মিক্সিং জারের ঢাকনাটা ধুয়ে সামান্য একটু জল দিলাম। তারপরে পেস্ট করে নিয়েছি। পেস্টটা একদম মিহি হবে না, বেশ দেখাই যাচ্ছে একটু ছাকড়া ছাকড়া রয়েছে, ঠিক সেরকমভাবেই পেস্টটাকে করতে হবে যেন খাবার সময় মুখে বাঁধে। এবার সম্পূর্ণ পেস্টটাকে আমি ওই যে টিফিন কারির মধ্যে মশলাটাকে ঢেলে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। সম্পূর্ণ পেস্টটাকে এর মধ্যে ঢেলে নিয়েছি, আর যতটুকু রয়েছে সেটা চামচ দিয়ে তুলে নিচ্ছি। সোয়াবিনের মধ্যে এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর ছোট চামচের হাফ চা চামচ পরিমাণ চিনি। চিনিটাকেও স্কিপ করবেন না, এটা সমস্ত কিছুর ব্যালেন্সটাকে ঠিক রাখবে। তারপর দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো। সবশেষে এবার ব্যবহার করব কাঁচা সর্ষের তেল। আর কোনো রকম মশলা আমি এর মধ্যে ব্যবহার করব না। চামচ দিয়ে সম্পূর্ণটা ভালো করে মেখে নেব। এর মধ্যে জল একদমই ব্যবহার করবেন না। মশলার মধ্যে যতটুকু জল আছে তাতেই খুব সুন্দরভাবে রেসিপিটা তৈরি হয়ে যাবে। আমি যেহেতু মশলাটা একদম কম জল দিয়ে পেস্ট করেছি সেই কারণে সম্পূর্ণটাই টেনে গেছে সোয়াবিনের মধ্যে। তার জন্য এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আবারও চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আবারও ওপরে একটু সর্ষের তেল ছড়িয়ে দেওয়া হলো। তারপরে একটা কাঁচা লঙ্কা সাজিয়ে এবার ঢাকনাটা আটকে দেব। গ্যাসের ওভেনে যেই কড়াইটাতে সোয়াবিন ভেজেছিলাম ওর মধ্যেই দিয়ে দিয়েছি জল, আর তার মধ্যে একটা স্ট্যান্ড উল্টো করে বসিয়ে এবার আস্তে করে টিফিন বক্সটা বসিয়ে দেব।
তারপর একটা ঢাকনা চাপা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই করে দিতে হবে জলটা টকবক হয়ে ফোটার জন্য। জলটা যখন দেখবেন ফুটছে তখন গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। আর এই যে একটা ছিদ্র রয়েছে ঢাকনাটার গায়ে, সেটাকে একটা কাগজ দিয়ে মুড়িয়ে আমি আটকে দিলাম যেন হাওয়াটা বেরিয়ে না যায়। এইভাবে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে 25 থেকে 30 মিনিট হতে দিতে হবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। একটু মাঝখানে ঢাকনাটা খুলে দেখে নিয়েছিলাম যে জলের প্রয়োজন কিনা, তারপর আবারও আটকে দিয়েছি। ঠিক এইভাবেই একটু সময় নিয়ে রেসিপিটি তৈরি করতে হবে, তবে কোনো রকম ঝামেলা নেই। 30 মিনিট বাদে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার ঢাকনাটা খুলে একটু দেখিয়ে দিচ্ছি যে কতখানি জল প্রথমে দিয়েছিলাম, এটা হবার পরে কতটুকু জল এসে দাঁড়িয়েছে। এবার ঠান্ডা করে নেব, তার জন্য আবার একটু ঢাকনাটা আটকে দেব। এই ভাপেও অনেকটা ভেতরে ভাপা হবে। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা কাপড় দিয়ে তুলে নেব, যেহেতু টিফিন বক্সটা এখনও হালকা গরম আছে। ঢাকনাটা একটু যখন ঠান্ডা হবে তারপরে খুলে নেব। টিফিন বক্সটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর ঢাকনাটা সরিয়ে আমি সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর ধোঁয়া উঠছে। চামচ দিয়ে আমি সম্পূর্ণটা মিশিয়ে নিচ্ছি। দেখা মাত্রই কিন্তু জিভের থেকে জল চলে আসবে। আর এইটা এত সুন্দর লাগে খেতে, যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। সেই কারণে একদিনের জন্য হলো এই রেসিপিটি তৈরি করে তারপর এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। তৈরি হয়ে গেল আজকে সম্পূর্ণ নিরামিষ সোয়াবিনের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।